পুতুল ডায়েরি, ভালোবাসার কুঁড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। मुझे यकीन है कि मैं सिर्फ इसलिए जन्मा हूं कि तुमसे प्यार कर सकूं, और तुम सिर्फ इसलिए कि एक दिन मेरी बन जाओ। तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है, ये गलती नहीं है तेरी, कसूर नजर का है, जिस बात का तुझको डर है वो करके दिखा दूंगा। हाँ, ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। হ্যালো। হ্যাঁ, আমি মাত্র এয়ারপোর্টে ল্যান্ড করেছি। সব ঠিক আছে। আ আকস্মিক চিৎকারে ভরকে গেল মেয়েটি। কয়েক হাত দূরে ঠিক তার সামনে একটি মেয়ে এয়ারপোর্টের ফ্লোরে বসে বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে সমানে চেঁচিয়ে যাচ্ছে। ওকে, আমি পরে কথা বলবো তোমার সাথে। বলে সামনের দিকে পা আগাতে আগাতে আশেপাশে চোখ বুলিয়ে নিল একবার। তার মতো প্রায় অনেকেই কৌতূহলী চোখে তাকিয়ে আছে। ফুস করে নিঃশ্বাস ছেড়ে মেয়েটির দিকে আগালো সে। কাছাকাছি গিয়ে শুনতে পেল নিজস্ব ভাষায় মেয়েটির সমান তালে কারোর সাথে চেঁচিয়ে যাচ্ছে। मैं अभी शादी नहीं करूँगी, नहीं 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 कभी नहीं। हेलो हेलो। ওপাশ থেকে ফোন কেটে দেওয়া হয়েছে বোঝা গেল। তৎক্ষণাৎ মেয়েটি রাগে আবারও চেঁচিয়ে উঠল। या अल्लाह मालिक, ये क्या हो रहा है मेरे साथ? कोई तो बचाओ मुझे उस बंदरिया से। এক্সকিউজ মি। দারুণ ডিনডিনে কণ্ঠটি শুনতে পেয়ে মেয়েটি সেদিকে ফিরে তাকালো। তার খুব নিকটে মায়া মায়া মুখের একটি মেয়ে মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার খুবই হালকা রঙের একটি ছিমছাম শাড়ি। রংটা এমনই হালকা ছিল যে ঠিক বোঝাই যাচ্ছিল না আসলে কী রং, কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগছে। সাবলীলভাবে একটি হাত খোপা করা, সামনের কিছু বেবি হেয়ার উঠছে, অগুছালো চুল, মুখে নেই কোনো প্রসাধনী, না কোনো অত্যাধুনিক আধুনিকতা, আর না জোর করে এক্সট্রা কোনো সাজ। তাও দেখলে চোখে কেমন শান্তি শান্তি লাগছে। মেয়ে হয়েও কেমন হাঁ করে তাকিয়ে আছে, তার সৌন্দর্য গিলে চলেছে। হ্যালো মিস, আর ইউ অল রাইট? বাহ, আবারও ক্রাশ খেয়ে গেল। এত কিউট কিভাবে রে ভাই, উফ, পুরোই রসগোল্লা। ওপাশ থেকে কোনো প্রতিউত্তর না পেয়ে শাড়ি পরিহিতা মেয়েটি খুবই বিব্রত বোধ করল। কি বলবে বুঝতে না পেরে চুপ করে গেল। हाय, आई एम इशाल रहमान अंसारी। নিজের নাম বলতে বলতে মেয়েটি ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। খুবই সহজ যত তার ব্যবহার, যেন সামনে দাঁড়ানো মানবীকে সে যুগ যুগ ধরে চেনে। ইশালের এভাবে তাৎক্ষণিক ব্যবহারে বদলাতলে মেয়েটি রীতিমতোই ফরকে গিয়ে দুমতাম দুকদম পিছনে সরে গেল। তার এমন ভয় পাতে ইশাল খিলখিলিয়ে হেসে উঠল, যেন খুব মজার কিছু দেখেছে সে। Are you scared of me? Sorry, sorry. Don't be scared. You look really sweet. What's your name? আরিবা ঝুম। झुमझुमी। वाह, कमाल है। तुम्हारी तरह तुम्हारा नाम भी बहुत मीठा है। मुझे बहुत पसंद आया। বোঝা গেল ইশাল নামের মেয়েটি প্রচুর এক্সট্রোভার্ট, সাথে কথা বলতেও ভালোবাসে, এবং যখন তখন তার মুড চেঞ্জ হয়। কিছুটা ধীর স্থিরভাবে মেয়েটি ছোট করে জবাব দিল। এভাবে সরাসরি কারো থেকে নিজের প্রশংসা পেয়ে ঝুম ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। ঝুম খুব ভালো উর্দু না বললেও মোটামুটি বুঝতে ও বলতে পারে। হালকা লাজুক হেসে প্রত্যুত্তর করলো, ইশালকে ধন্যবাদ জানালো। ইশাল নামের মেয়েটি বুঝতে পারলো তার সামনে দাঁড়ানো মেয়েটি স্বল্পভাষী ও লাজুক স্বভাবের, তাই সে এবার নিজেই কথা বলতে বলতে আগালো, বলল, কোথায় যাবে তুমি? তোমাকে কি কেউ নিতে এসেছে? এতক্ষণে ঝুমির মনে পড়ল সে বর্তমানে পাকিস্তানের জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবস্থান করছে, যেটি করাচিতে অবস্থিত। সে তড়িঘড়ি করে নিজের হাতের ঘড়িতে চোখ বুলিয়ে নিল। রাত 12টা 37 মিনিট, তার মানে বাংলাদেশে এখন 1টা 37 মিনিট।
ঝুম একটু চিন্তায় পড়ে গেল। এত রাতে একা করাচি শহর কিভাবে পৌঁছাবে? যদিও এখানে ট্যাক্সি কিংবা উবার গাড়ি ইনড্রাইভ কল করে নেওয়া যাবে, কিন্তু তারপরেও একা মেয়ে একটু তো ভয় করেই। আমি বাংলাদেশ থেকে এসেছি কিছু কাজের জন্য, তারেক রোড যাব। তারেক রোড? আরে বাহ, আমিও তো ওখানেই যাব। তোমাকে কি কেউ নিতে আসবে? কোথায় থাকবে তুমি? এই জানো, আমি না কখনো বাংলাদেশিদের দেখিনি, তুমিই প্রথম। যদিও আমার বড় চাচি আম্মাও একজন বাংলাদেশি, কিন্তু সে অনেক ছোট থেকে পাকিস্তানে থাকেন। বাংলাদেশিরা বুঝি তোমার মতো মিষ্টি দেখতে হয়? তোমার স্কিন এত সফট কেন? জানো, বড় চাচি আম্মার স্কিনও তোমার মতো। কথা বলতে বলতে ইশাল ঝুমের গা চিপি দিল। এমন কাজে ঝুম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। না, আমাকে কেউ নিতে আসবে না, আমি একাই যাব, কোনো উবার বা ট্যাক্সি ধরে। ভেবেছি তারেক রোডের আশেপাশে কোথাও কোনো একটা হোটেলে থাকবো। আমার কথা ছাড়ো, তুমি অমন কেন করছিলে? সব ঠিক আছে তো? আসলে সবাই কেমন করে যেন তাকাচ্ছিল। খুবই ইতস্তত বোধ করছিল ঝুম। কথাগুলো বলার সময় একসাথে এতগুলো কথা ও খুব একটা বলে না। সে কি কথা? একা যাবে কেন? আমিও তো একই জায়গায় যাচ্ছি। চলো, তুমি আমার সাথে যাবে। আর আমার বন্ধু হয়ে কি না একা একা এতটা পথ যাবে? এটা মানা যাচ্ছে না, একদম মানা যাচ্ছে না। কিছুটা বাচ্চাদের মতো মাথা নেড়ে ফিল্মি স্টাইলে কথাগুলো বলল ইশাল। আবার বলল, বাকি কথা গাড়িতে বলবো। আমার বাসা থেকে গাড়ি পাঠিয়েছে। তুমি একদম ভয় পেও না, এই ইশাল থাকতে তোমার কোনো ভয় নেই। বলতে বলতে ঝুমের হাতে টেনে এয়ারপোর্টের বাইরে ছুটলো বেচারি ঝুম। পড়লো মহা বিপদে। চেনা নেই, জানা নেই, অচেনা একটা মেয়েকে বিশ্বাস করা যায় আজকালকার দিন? যে কারো বিশ্বাস নেই, আর বলা নেই কওয়া নেই, বন্ধু হয়ে গেল। এই কি মুসিবত আল্লাহ! কেন যে মেয়েটার কাছে এসেছিল ভেবে অদৃশ্য হাতে দুগালে দুইটা থাপ্পড় লাগাতে মন চাইলো নিজেকে। টানতে টানতে এক প্রকার জোর করে ঝুমকে গাড়িতে তুলো ইশাল। ভয়ে হোক আর ভদ্রতার খাতিরেই হোক ঝুম টু শব্দটিও করতে পারল না। গাড়ি চলছে আপন গতিতে। এরই মাঝে ইশাল নামের মেয়েটি অনেক কিছুই বলে চলেছে, দুদণ্ড চুপ নেই। বুঝলে, আমার বিয়ে ঠিক করেছে আমার পরিবার এক বান্দরের সাথে। যদিও বান্দরটাকে আমি ছোট থেকেই চিনি। আমরা একে অন্যকে 4 বছর ধরে ভালোবাসি। সামনের মাসে আমাদের বিয়ে। এতটুকু বলি লজ্জায় লাল হয়ে গেল ইশাল। ঝুম অবাক চোখে দেখলো মেয়েটিকে। কি অদ্ভুত! ভালোই যখন বাসে তাহলে বিয়ে করবে না কেন বলো? ঝুমের ভাবনার মাঝেই ইশাল নিজের ভাবমূর্তি বদলে রাগে মুখ করে বলল, কিন্তু এখন আমি ওই বান্দর ছেলেকে কখনোই বিয়ে করব না। পাজি, বদ, অসভ্য ছেলে। জানো জানো কি করেছে ও? ঝুম দুই দিকে মাথা নেড়ে বুঝালো সে জানে না, জানার কথাও তো না। সে তো ইহ জন্মে এদের দেখেনি। আমাকে রেখে ট্যুরে চলে গেছে। কত বাজে ভাবতে পারছো? তুমি বলো, এটা কি ঠিক করেছে? একদম ঠিক করেনি। এজন্য আমিও আমার খালাজানের কাছে ট্যুরে গেছিলাম। বলেই খিলখিলি হেসে উঠল ঝুম। তখনও অবাক চোখে তাকিয়ে আছে। তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কিছু বুঝতে পারছে না। আমার বাগদত্তা মানে সাদ ইয়াসির, আমার ফুপিজানের ছেলে। বিয়ে করব না সেটা তো রেগে বলেছি। রাগ করে আমি আমার বড় খালাজানের কাছে গিয়েছিলাম ইউকে। আজই আসলাম। ওই বদলোকটাকে একটু শায়েস্তা না করলে চলছিল না। এত করে বললাম অফিসিয়াল ট্যুরে যেতে হবে না, মেয়েগুলো কেমন যেন শুনলই না, তাই ভয় দিলাম, বুঝলে? ঝুম এবার পিকের মতো করে মাথা নাড়িয়ে বুঝালো সে বুঝেছে, আসলেই বুঝতে পেরেছে। সাথে এটাও বুঝেছে মেয়েটি একটু পাগল আছে। এবার তোমাকে আমার পরিবারের কথা বলি, শোনো। আমার বাসায় আমার দাদা যান, দাদি যান, বড় চাচা যান, বড় চাচি আম্মা, আব্বি আম্মি, ছোট চাচা যান, ছোট চাচি আম্মা, আর অনেকগুলো ভাই বোন আছে। ওখানে গেলে সবাইকে দেখতে পাবে, শুধু বড় ভাইজান আর ছোট ভাইজানকে ছাড়া। ওরা কেউ করাচিতে নেই, কি একটা কাজে গেছে, ফিরতে সময় লাগবে। তাছাড়া মোটামুটি সবাইকে পাবে। আমার বড় চাচা জানের এক ছেলে এক মেয়ে, বড় ভাইজান আর সারা আপি। আমার সারা আপি বেস্ট, খুব মিষ্টি, তোমার মতো। সারা আপির বিয়ে হয়েছে, আপির ছোট একটি ছেলে বেবি আছে, আর একটা আপকামিং। সারা আপির হাজব্যান্ড
মানে জুবাইর ভাইজানের নিজেদের কোম্পানি আছে, সফটওয়্যার কোম্পানি। আপির ছেলে হামজা আমাদের সবার খুব আদরের, এবার 4 বছর চলছে। আর বড় ভাইজানের কথা নাই বা বলি, ভাইজানকে আমরা সব ভাই বোন খুব ভয় পাই, সারাক্ষণ বকা দেয়। ভাইজান একজন ট্রমা স্পেশালিস্ট। আমরা 2 বোন, আমি আর আমার বোন মিশাল। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে এবার মাস্টার্সে ভর্তি হয়েছি। মিশাল বিবিএ ফার্স্ট ইয়ারে পড়ছে। আর ছোট চাচাজানের 2 ছেলে, আহির ভাইজান মানে আমার ছোট ভাইজান আর আয়ান। ছোট ভাইজান সিভিল ইঞ্জিনিয়ার আর আয়ান এ লেভেলের স্টুডেন্ট। বড় ভাইজান আর ছোট ভাইজান প্রায় একই বয়সের। তারপর সারা আপি, তারপর আমি। আমার পরে মিশাল আর আয়ান সবার ছোট। এই হলো আমার পরিবার। এছাড়াও আমার 2 জন ফুপি আছেন, তারাও আমার বিয়েতে আসবে খুব তাড়াতাড়ি। এবার বলো তো তোমার বাসায় কে কে আছে আর তুমি এখানে কেন এসেছো? এতক্ষণ ধরে ইসালের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল ঝুম, কিন্তু পরিবারের কথা আসতেই কেমন যেন বিষণ্ণ দেখালো তাকে। কিছুটা রয়েসে উত্তর দিল। আমার আপন বলতে কেউ নেই। খুবই ক্ষীণ সংলাপে উত্তর শেষ করলো সে। ইসালের খুব মায়া হলো কেন যেন মেয়েটির উপর। ইস, এত সুন্দর মেয়েটার আপন বলতে কেউ নেই, কোথায় সবাই? যদিও মনে অনেক প্রশ্ন, তাও ঝুমকে এই বিষয়ে আর না খেটে বলল, আচ্ছা ওসব বাদ দাও, কেন এসেছো তা তো বললে না। ঘুরতে এসেছো বুঝি? কিন্তু একা একা কেউ ঘুরতে আসে? আগে কখনো এসেছো? দেখে দেখে তো মনে হয় না। না না, আমি এখানে ঘুরতে আসিনি, তুমি ঠিকই ভেবেছো। আমি এখানে প্রথমবার এসেছি। আসলে বাংলাদেশে আমার একটা ছোট ব্যবসা আছে, মেয়েদের কাপড়ের শপ আছে, সাথে আমি একটা পেজের ওনারও। সেই সুবাদেই পাকিস্তানে পা রাখা। রিসেন্টলি আমাদের দেশে পাকিস্তানি ড্রেসের ডিমান্ড খুব। আগে আমি ইন্ডিয়া থেকে ড্রেস এক্সপোর্ট করতাম, সেই সুবাদে ইন্ডিয়া বেশ কিছুবার যাওয়া হয়েছে, কিন্তু পাকিস্তানে এই প্রথম। আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্টেরও আসার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টেও খুব সিক হয়ে পড়ে। আর এইদিকে আসাটাও খুব দরকার ছিল, তাই একাই এসে গেলাম। তার মানে তুমি এখানে পাকিস্তানি ড্রেস কিনতে এসেছো? ইসালের কথায় ঝুম মৃদু মাথা নেড়ে সায় জানালো। কোন মার্কেট থেকে? ঈশান বিস্ময় হতবাক হয়ে প্রশ্ন করে বসল, যেন এর পরবর্তী উত্তর তার জানা আর তা সঠিক কিনা যাচাইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যাচ্ছে। ঝুমের এবার খুব বেশি অস্বস্তি হচ্ছে। মেয়েটি এভাবে তাকিয়ে আছে কেন? অদ্ভুত। রাবি সেন্টার, তারিক রোড। কি? বিকট আর চিৎকারে ঝুম প্রায় লাফিয়ে উঠল। সামনে বসা ড্রাইভার ও কিঞ্চিত থমকে গেল। ঝুম বুঝতে পারল না সে কি কোনো ভুল কিছু বলে ফেলেছে। নিজের ভুল বুঝতে পেরে ইশাল নিজের গলার স্বর নামিয়ে খুবই উচ্ছ্বাসিত স্বরে বলল, সত্যি? জানো আমরাও ওখানেই থাকি, তারিক রোড বাহাদুরাবাদে থাকি। ওখান থেকে রাবি সেন্টার মাত্র 5-10 মিনিটের পথ, ট্রাস্ট মি। আর মজার ব্যাপার কি জানো, আমার বাবা চাচাদের কাপড়েরই ব্যবসা। রাবি সেন্টারে আমাদের অনেকগুলো শপ আছে। দারুণ না? ঝুম শুধু মাথা নাড়িয়ে সায় জানালো। তুমি এক কাজ করো, যেহেতু আমরা এখন বন্ধু, কি বন্ধু না? ঝুম কি বলবে বুঝতে না পেরে মেয়েটির কথায় সায় জানালো। ঝুমের হ্যাঁ তে যেন মেয়েটি আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এমন খুশি হলো। তাহলে তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। আর কিছুদিন পরে আমার বিয়ে। তুমিও এখানে নতুন, কিছুই চেনো না। আবার যে কাজে এখানে এসেছো তাতে আমি তোমায় সাহায্যও করতে পারবো। তার মানে তুমি এখন কোনো হোটেলে উঠবে না, সোজা আমার সাথে আমার বাসায় যাবে। কি? ইশালের এমন কথা ঝুম হতভম্বে বাঘাড়া হয়ে গেল। কি বলে কি মেয়ে, চেনা নেই জানা নেই অচেনা একটা মেয়েকে তার বাসা নিতে যাচ্ছে, আর সেও কি ড্যাং ড্যাং করে চলে যাবে নাকি? কি অদ্ভুত, কি অদ্ভুত। এখানে সবাই কি এমন নাকি? এই মেয়েটাই কি এমন? না না, তার কোনো দরকার নেই, আমি কোনো হোটেল ম্যানেজ করে নিতে পারবো। আর তাছাড়া বেশি দিনের ব্যাপার তো না, মাত্র কিছুদিন। কাজ হয়ে গেলে আমি আবার বাংলাদেশে ব্যাক করব। ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, থ্যাংক ইউ। মনে কথা প্রকাশ না করে ভদ্রতা রক্ষার্থে কথাগুলো বলল ঝুম। আরে
তুমি কি ভয় পাচ্ছ আমায়? ভাবছো তোমায় কিডন্যাপ করবো কি না? ভয় পেও না, আমার ফ্যামিলি খুব ভালো। তুমি একবার গিয়ে দেখো, ভালো লাগবে। না না, এমন কিছু না। আসলে আমি তোমায় কষ্ট দিতে চাইনি। আম সরি। তাহলে আর কি, তুমি আমার সাথে আমার বাসায় যাচ্ছ, এটাই ফাইনাল। খুবই উচ্ছ্বসিত দেখালো ইশালকে। ঝুম আর কথা না বাড়িয়ে চুপ করে আকাশ দেখায় মন দিল। বুঝতে পারলো সে বড় ফাঁসা ফেসে গেছে। ইশাল তাকে এত সহজে ছাড়বে না। আচ্ছা, এমনটা কি হওয়ার কথা ছিল? কই, সে তো এভাবে কিছু ভাবেনি তাহলে। আর কিছু ভাবতে চায় না। যদি খারাপ কিছু হয়ে যায়, হয়ে থাকে, তাও তার কিছু বলার নেই। আল্লাহর উপর তার পুরো বিশ্বাস আছে। অতীতের থেকে যে বেশি খারাপ কিছু হবে না, তাও সে জানে। সুতরাং এত বেশি ভেবে কিচ্ছু হবে না। পাশের সিটে বসে ইশাল নন স্টপ কথা বলে যাচ্ছে, যার কিছুই ঝুম শুনছে না। শুনবে কি করে? তার সব চিন্তা ভাবনা ওই আকাশ দেখায় পড়ে আছে। আচ্ছা, বাংলাদেশের আকাশ আর পাকিস্তানের আকাশের মাঝে কি একটু ভিন্নতা দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে তো। এই আকাশে শূন্যতা নেই, দম বন্ধ করা কষ্ট নেই। প্রায় 40 মিনিট পর গাড়ি এসে কিছুটা আধুনিক ও অনেকটা পুরনো ধাঁচের বাড়ির সামনে থামলো। ইশাল চটজলদি বেরিয়ে ঝুমকে বেরোতে সাহায্য করলো। ঝুম মেয়েটিকে যত দেখে ততই অবাক হয়। একটা অচেনা অপরিচিত মেয়েকে নিয়ে কেউ কিভাবে এত হইহুল্লোড় করতে পারে? গাড়ি থেকে নেমে ঝুম দেখলো চারিপাশে প্রাচীর তোলা দোতলা একটি বাড়ি। অন্যান্য শহুরে এলাকার মতোই কাছাকাছি অনেকগুলো বাড়ি সগর্বে দাঁড়িয়ে আছে, কিন্তু পরিবেশটা খুব শান্ত। হয়তো রাত বলে তাই। রাতের আধারে ভালো করে না বোঝা গেলেও বাড়ির সামনে কিছু লাইটের জন্য ঝুম বুঝলো ইশালরা বনিতি পরিবার। বাড়ির সামনে ছোট্ট একটি কালো রঙের গেট দিয়ে তৎক্ষণাৎ ততক্ষণে ড্রাইভার তার এবং ইশালের লাগেজ নিয়ে গেছে ভেতরে। হাতে টান পড়ে ঝুম নিজের ভাবনা থেকে বের হলো। চলো চলো, আম্মি জান অপেক্ষা করছে হয়তো। দরজা পর্যন্ত এসে ঝুমের হাত ছেড়ে ইশাল প্রায় ছুটতেই দৌড়ে গেল। মুহূর্তে আনুমানিক 45 থেকে 48 বছরের এক মধ্যবয়সী মহিলাকে জড়িয়ে ধরল। আম্মি জান, কেমন আছেন আম্মি জান? খুব মিস করেছি আপনাকে আম্মি জান। আরে আরে আস্তে ইশাল, বড় হয়েছেন আপনি, বিয়ে হবে আপনার, এখন এমন বাচ্চামো করলে হয়? স্নেহতুর ভঙ্গিতে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন উনি। ঝুম বুঝতে পারলো ভদ্রমহিলা ইশালের মা। দরজার মুখে দাঁড়িয়ে ঝুম কি করবে বুঝতে পারলো না। বড় অস্বস্তি হচ্ছে তার। ওহ আম্মি, আমার বিয়ে হোক বা 4 বাচ্চার আম্মি হয়ে যাই না কেন, আমি সব সময় আপনার কাছে বাচ্চাই থাকবো। আর তাছাড়া আমি আপনার ওপর রেগে আছি, আপনি আমাকে ওই খারাপ বাজে লোকটার সাথে বিয়ে দিয়ে পর করে দিতে যাচ্ছেন। ইশাল, মুখের ভাষা ঠিক করুন আপনার। 2 দিন পর যে আপনার স্বামী হবে তাকে নিয়ে এসব কি শব্দ উচ্চারণ করছেন আপনি? এই আমরা আপনাকে শিক্ষা দিয়েছি? হঠাৎ ভীষণ কর্কশ ভাষায় পুরো হলরুম শান্ত হয়ে গেল। মনে হচ্ছে কোনো ঝড় আসবে। ইশালের মায়ের বয়সী এক মহিলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আর তাছাড়া তাকে আপনি নিজে পছন্দ করেছেন, আমরা কেউ আপনাকে ফোর্স করিনি। এই সম্পর্ক বাদ দিলেও সে আপনার ফুপিজানের ছেলে, সুতরাং সম্মান দিয়ে কথা বলেন, সে আপনার বড় হয়। ভদ্রমহিলার কঠিন ভাষায় ইশাল চুপ করে গেল। ছি, আপা আপনি ভুল ভাবছেন, ছোট মানুষ বুঝতে পারেনি, রেগে আছে তো, আমি বুঝাচ্ছি ওকে। হ্যাঁ, বুঝাও ওকে যে আমাদের বাড়ির মেয়েরা এভাবে কথা বলে না, তারা মার্জিত ভাষা ব্যবহার করে। সরি বড় চাচি আম্মা, আমি ওভাবে বলতে চাইনি। খুবই নম্রভাবে বলল ইশাল। এতক্ষণের পরিচিতি মেয়েটাকে রীতিমতো অপরিচিত লাগলো ঝুমের নিকট। এতক্ষণ যে উচ্ছ্বাস তার চোখে মুখে ছিল তা আর নেই। মা আর চাচির মাঝে বুঝি এতটাই পার্থক্য থাকে? হ্যাঁ থাকে তো। ঝুম নিজেও সেই বৈষম্যের শিকার হয়েছে। মৃদু মাথা নেড়ে ভদ্রমহিলার সামনের দিকে তাকালো। দরজার কাছে জড়সড় হয়ে দাঁড়ানো ঝুমকে দেখে আপনা আপনি ভ্রুজোড়া কুঁচকে গেল। নীরবে ঝুমের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে সামনে এগিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? কাকে চাই?
এবার ঝুমের ভয় হতে শুরু হলো। কি গুরুগম্ভীর গলার আওয়াজ! হয়তো উনি নর্মাল ভাবেই বলেছে, তাও ঝুমের কাছে মনে হলো স্কুলের হেড মিস বকা দিচ্ছে। আচ্ছা, উত্তরে সে কি বলবে? গলা থেকে তো কোনো আওয়াজই বের হচ্ছে না, কি বলবে? যদি ওকে বের করে দেয় বা ইশালের মতো বকা দেয়, এত কেন ভাবছে ও? ও তো নিজের ইচ্ছা আসেনি। ইশাল না নিয়ে আসলে ও যেভাবে হোক ব্যবস্থা করত। এখন না হয় তাই করবে। লম্বা নিঃশ্বাস নিয়ে কিছু বলতে যাবে, তার আগে ইশাল বলল, বড় চাচি আম্মা, ঝুমঝুমি আমার বন্ধু, বাংলাদেশ থেকে আমার বিয়েতে এসেছে। ইশালের উত্তরে বড় বড় চোখ করে ঝুমের পানে চাইলো। বলে কি মেয়ে, মিথ্যে কেন বলছে? এদিকে ভদ্র মহিলার কুচকে জব শু আরো কিছুটা কুচকে গেল বাংলাদেশের কথা শুনে। বাংলাদেশ? এত দূর থেকে বিয়েতে এসেছেন? নাম কি আপনার? বাংলাদেশের কথায় থাকেন? পরিবারে কে কে আছে? একসাথে এত প্রশ্ন নিজেকে কাঠগোড়ার আসামির থেকে কম কিছু মনে হলো না ঝুমের। একবার মনে হলো সত্যিটা বলে দিতে, কিন্তু পর মুহূর্তেই মনে হলো ইশাল নামের মেয়েটি তাকে কত আশা নিয়েই না নিয়ে এসেছে তার সাথে। এভাবে না করাটা মানানসই। এবার সে নিজের সাথে যুদ্ধ করে আস্তে ধীরে উত্তর করল, আরে বা ঝুম, আমি বাংলাদেশের খুলনা থাকি। পরিবারে আমার বলার মতো কেউ নেই। কেন? আপনার মাম্মি বাবা তারা? আমার মা বাবা বেঁচে নেই। এই একটি বাক্যই যথেষ্ট ছিল মেহরুন্নেসা নামের কঠিন ব্যক্তিত্বের মহিলাটির কুঁচকে যাওয়া কপাল শিথিল করতে। খুব মনোযোগ দিয়ে পাতলা ফিনফিনে শরীরের মেয়েটিকে কয়েকবার দেখে নিয়ে দৃষ্টি অনর ঝুমের ওপর রেখেই ইশালকে উদ্দেশ্য করে বলল, ঈশান আপনার বন্ধুকে আপনার ঘরে নিয়ে যান। আজ থেকে তিনি আপনার সাথেই থাকবে। বিয়ে বাড়ি, অনেক গেস্ট আসবে। এত মানুষের মধ্যে একা অন্য রুমে তিনি কমফোর্ট নাও হতে পারে। আর হ্যাঁ, দ্রুত ফ্রেশ হয়ে ওনাকে নিয়ে খেতে আসুন। এতক্ষণ ঝুমের দৃষ্টি মেঝেতে থাকলো, এবার চোখ তুলে সরাসরি মেহরুন্নেসার পানে তাকালো। ভদ্রমহিলা ঠিক তার দিকেই তাকিয়েছিল। ঝুম লক্ষ্য করলো কিছুক্ষণ আগের দৃষ্টি আর এখনকার দৃষ্টির মাঝে বিস্তর ফারাক। যেন ওই চোখ কিছু বলতে চায় ঝুমকে। অপার মায়া নিয়ে তাকিয়ে আছে। যতই উপরে উপরে চোটপাট করুক না কেন, মনটা যে তার ভীষণ মায়া দিয়ে গড়া তা বুঝতে কষ্ট হলো না। ইশাল খুশি মনে ঝুমকে নিয়ে তার রুমের দিকে পা বাড়ালো। যেতে যেতে শুনতে পেল মেহরুন্নেসা তাদের লাগেজ উপরে পাঠানোর ব্যবস্থা করছেন। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে একবার নিচে তাকে মেহরুন্নেসাকে দেখে নিল। ভদ্রমহিলা অসম্ভব লম্বা গড়নের, আনুমানিক 5 ফুট 7 হবে উচ্চতার, সুস্বাস্থ্যের অধিকারী, কঠিন ধাঁচের নারী। পুরো শরীর জুড়ে যার আভিজাতের ছোঁয়া। আমাদের দেশে এই উচ্চতার পুরুষ পাওয়া গেলেও হাতে গোনা কয়েকজন নারী পাওয়া যায় যার উচ্চতার লম্বা হয়। অথচ এখানে প্রায় সকলের উচ্চতাই এমন। ইশালও মোটামুটি 5 থেকে 5 ফুট 5 ইঞ্চি উচ্চতার তো হবেই। তাছাড়া তার মাও উচ্চতায় লম্বা। সেখানে ঝুম নিতান্তই বেটে সাইজের, মাত্র 5 ফুট 1 ইঞ্চি। বাংলাদেশে নিজেকে অতটা খাটো না লাগলেও এখানে নিজেকে খাটোই মনে হচ্ছে তার। ফ্রেশ হয়ে মোটামুটি খেয়ে ইশালের সাথে আবারও তার রুমে ফিরে সেই যে ঘুম দিল, এক ঘুমে 9টায় বেজে গেছে। তাদের খেতে নিচে ডাকা হয়েছে। গতরাতে ইশালের মা আর বড় চাচিকে ছাড়া আর কারোর সাথে দেখা হয়নি। যদিও ইশাল গতরাতেই তাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। এ যেমন তার বড় চাচি আম্মা যতই রাগ দেখাক না কেন, মনটা তার খুব ভালো। কম কথা বলেন, একটু শাসন করেন, কিন্তু সবাইকে খুব ভালোবাসেন। আর তার মা হলো মমতাময়ী। এই যে বাসায় একমাত্র তার মা হলো খুব সহজ সরল মনের। ছোট চাচি আম্মা খুবই মিশক, প্রচুর কথা বলে, তার মতন বন্ধুর মতো মিশে যায় তাদের মাঝে। তাদের বাসায় সকালের নাস্তা সবাই একসাথে করে, তারপর যে যার মতন কাজে বা স্কুলে ভার্সিটিতে চলে যায়। সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা লেগেছে ঝুমের কাছে তা হলো বড় চাচি আমার বিষয়টা। কেন জানি না ঝুমের নিকট মেহরুন্নেসাকে রহস্যময় লাগে। তার ব্যাপারে জানতে ইচ্ছে করে। সেই ইচ্ছা থেকে গতরাতে মেহরুন্নেসার ব্যাপারে প্রশ্ন করেছিল। তখন মেয়েটি বলল, বড় চাচি আম্মার বয়স যখন 14 বছর বয়স, তখন তাদের পুরো পরিবার পাকিস্তানে চলে এসেছিল। তখন থেকেই তিনি পাকিস্তানে থাকেন। সে কিন্তু বাংলায় কথা বলতে পারেন, তবে আমরা কখনো তার মুখে বাংলা শুনিনি। শুনেছি বড় চাচাজানের সাথে বিয়ে হওয়ার পর আমাদের পারিবারিক ব্যবসায় লস হয়, যার কারণে দাদাজান হার্ট অ্যাটাক করে বসেন।
পুরো পরিবার তখন রাস্তায় বসে যেত, যদি না তখন বড় চাচি আম্মা ব্যবসায় হাত না লাগাতো। একা হাতে পুরো ব্যবসা আবার নতুন করে দাঁড় করিয়েছেন। তখন বড় ভাইজান খুব ছোট, এই কারণে বড় ভাইজান তার আম্মিকে ঠিক করে কাছে পাননি। উনি একা কেন? বাড়ির পুরুষেরা কোথায় ছিল? আমার বড় চাচা যান তখন মিলিটারিতে ছিলেন, চাইলে উনি আসতে পারতেন না। আর আমার আব্বি তখন প্রবাসে ছিলেন, ভালো কোম্পানির হয়ে জব করতেন। অবশ্য তার কয়েক বছর পরই চলে আসেন পাকিস্তান। আর ছোট চাচা যান কখনই এসব ব্যবসা নিয়ে মাথা ঘামায়নি, তাই তাকে বলেও কাজ হয়নি। আমার আম্মি এমনিতেও নরম মনের মানুষ, তাকে দিয়ে ব্যবসা হতো না। আর ছোট চাচি আম্মা তখন সন্তান হারানোর শোক সামলে উঠে যে ব্যবসায় মন দিবে, এটা ভাবা নিছক বোকামি। মানে? ছোট ভাইজানের পর ছোট চাচি আম্মার এক মেয়ে হয়েছিল, যে জন্মের সময় কিছু কমপ্লিকেশনসের কারণে দুনিয়ার আলো দেখতে পারেনি। ডাক্তার বলেছিলেন চাচি আম্মা আর কখনো মা হতে পারবে না। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে ছোট ভাইজানের জন্মের 13 বছর পর আমাদের ছোট্ট আয়ান দুনিয়াতে আসে। ও, তাহলে তো বলতেই হয় তোমার বড় চাচি আম্মা তোমাদের অনেক কিছু তোমাদের জন্য করেছেন। হ্যাঁ, তা অবশ্যই। তখন সে না থাকলে আমরা হয়তো আজ রাস্তায় থাকতাম, বা যে সুন্দর জীবন আমরা উপভোগ করছি সেটা আমরা কখনো পেতাম না। এই কারণে আমরা সকলে বড় চাচি আম্মাকে খুব সম্মান ও মান্য করি। আমাদের এই মাথার ছাদ আর শখ পূরণের জন্য সে অনেক স্যাক্রিফাইস করেছে। তার সাথে সাথে বড় ভাইজানও নিজের শখ, আহ্লাদ, মায়ের ভালোবাসা সব ত্যাগ দিয়েছেন। বড় চাচা যান তো কাছে ছিলেন না, আর যতই অন্য কেউ ভালোবাসুক না কেন মায়ের জায়গা কেউ নিতে পারে না, আর মায়ের মতো কেউ ভালোবাসতেও পারেন না। এরপর থেকেই নাকি ভাইজান চুপচাপ গম্ভীর হয়ে যান। তৈরি হতে হতে গত রাতের কথাগুলো ভাবছিল ঝুম, না জেনে মানুষটাকে কত কঠিন ভেবেছিল সে, আর এখন মন ভরে সম্মান আসছে তার জন্য। বেডে বসে তার দিকে ইশাল এক নজরে তাকিয়ে আছে, ভাবছে কাল খোপা করা থাকায় বুঝতে পারিনি মেয়েটা চুল এত লম্বা, একদম হাঁটু ছেড়ে অনেকটা নিচে। মাশাআল্লাহ কি সুন্দর! গতকালের মতো আজও মুখে কোনো প্রসাধনী নেই, হালকা গোলাপি রঙের খুব সাদাসিধে একটি শাড়ি পরনে, ভিজে চুলগুলো দু হাতের সাহায্যে আবার খোপা করে নিচ্ছে। এবার যাওয়া যাক। ধ্যান ভাঙল ইশালের। হ্যাঁ হ্যাঁ, চলো। নিচে নামতে নামতে দেখতে পেল কাল রাতে যে উনি ডাইনিং টেবিলে ফাঁকা ছিল তা আজ পরিপূর্ণ। ইশাল একটি চেয়ার টেনে বসে ঝুমকেও বসিয়ে দিল পাশের চেয়ারটি, টেনে সে নিজে বসতে বসতে বলল, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ইশাল, কেমন আছেন আপনি? ট্যুর কেমন ছিল? রাগ কমেছে এখন আপনার? আলহামদুলিল্লাহ দাদাজান, ভালো আছি। ট্যুর খুব ভালো ছিল, কিন্তু আমি আপনাদের সবাইকে খুব খুব মিস করেছি। প্রত্যুত্তরে সবাই মৃদু হেসে উঠল। আপনি বুঝি ইশালের বন্ধু? বা ভারী মিষ্টি দেখতে তো আপনাকে। মেহরুন ঠিকই বলেছিল, পুরো মায়ার রাজ্য। এক পলক মেহরুন নেসার পানি চোখ তুলে তাকালো ঝুম, যে বর্তমানে খাওয়ায় ব্যস্ত। দৃষ্টি তার থেকে সরিয়ে এবার ইশালের দাদির পানি দিল ঝুম। আসসালামু আলাইকুম। আর ইবা ঝুম আমার নাম। মাশাআল্লাহ, খুব মিষ্টি নাম। শুনলাম আপনি নাকি বাংলাদেশ থেকে এসেছেন বিয়েতে। আর চোখে ইশালকে দেখে হালকা মাথা নাড়িয়ে ছোট্ট করে উত্তর দিল, জি। বেশ, বন্ধুর বিয়েতে খুব মজা করুন। কোনো সমস্যা হলে আমাদের জানাতে সংকোচ করবেন না। আচ্ছা। জানেন দাদিজান, ঝুমঝুমি করাচি আরও একটি কাজে এসেছে। ইশালের কথা এবার সবাই প্রশ্ন নিয়ে তাকালো। এতক্ষণ ধরে খেতে ব্যস্ত মেহরুন নেসা এবার চোখ তুলে তাকিয়েছে। ঝুমঝুমির বাংলাদেশে কাপড়ের ব্যবসা, ওর নিজের শপ আছে, তাছাড়া পেজও আছে একটা। তার জন্য ও পাকিস্তানি ড্রেস এক্সপোর্ট করতে চাইছিল। আমি বললাম যেহেতু আমার বিয়েতে আসতেই হবে, এখানে এসে দেখে বুঝে কিনে নিও। আমরা সবাই তো আছি, কি বলো তোমরা, ঠিক করেছি না? একদম ঠিক করেছেন আপনি। দাদাজানের কথা সবাই সায় জানিয়ে খাওয়ায় মন দিল। খাওয়া শেষে ধীরে ধীরে বাসার সকলের সাথে পরিচিত হলো ঝুম। যতটা ভয় সে পেয়েছিল তেমন কিছুই তার সাথে হয়নি, বরং ভালোই লেগেছে।
করাচি আসার প্রায় 5 দিন কেটে গেছে। কত শত ব্যস্ততা আর অনেক অনেক স্মৃতির মাঝে দিনগুলো তার বেশ ভালোই। এই বাড়ির মানুষগুলো ভীষণ অমায়িক। ইশালের সাহায্যে তার কেনাকাটা খুব সহজভাবে শেষ হয়েছে। এরই মধ্যে সে একবার বলেছিল বাংলাদেশে ব্যাক করার কথা, তাই নিয়ে মেয়েটা যে কি রাগটাই না করলো। বিয়ে শেষ না করে কোনোভাবে যাওয়া যাবে না। কত করে যে বুঝালো বাংলাদেশে যাওয়া খুব জরুরি, বিয়ের এখনো 13 দিন বাকি। এতগুলো দিন অনেকটা সময়, জিনিসগুলো তো যত তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় তত ভালো। কিন্তু কে আর কথা শুনলো তার। উল্টো বড় আন্টি নিজ দায়িত্বে পার্সেল বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করলেন। কোথাও না কোথাও এত ভালোবাসা আর এমন মিষ্টি একটা পরিবার ছেড়ে ঝুমের মনও যেতে চাইছিল না। খুব অল্প সময়ে সবাই তাকে যেভাবে আপন করে নিল, এভাবে তার পরিবারও কখনো তাকে ভালোবাসেনি। এই বাড়িটির প্রতিটা মানুষ সুন্দর মনের, বিশেষ করে মেহেরুন্নেসা। না জানি কেন ঝুমের প্রতি তার আলাদা একটা টান কাজ করে। সে কখনো বুঝতে দেয় না বলেই বলে না, কিন্তু ঝুম বুঝতে পারে। সে তাকে ভালোবাসে, যত্ন করে নেয়, তার প্রতি না বলা এক অধিকার বোধ দেখায়। মূলত ইশাল আর মেহেরুন্নেসার জন্য সে চাইলেও বাংলাদেশে যেতে পারেনি। এখানে সবাই তাকে ভালোবাসে, যত্ন নেয়, কিন্তু ইশাল আর মেহেরুন্নেসা তার প্রতি একটু বেশি ভালোবাসা জাহির করে। ঝুমু মেহেরুন্নেসার মাঝে মায়ের ভালোবাসা খুঁজে পায়। ইশাল তার থেকে 2 বছরের ছোট হয়েও এমনভাবে তাকে আগলে রাখে, তখন ঝুমের মনে হয় ইশাল তার বড় বোন। ইশালের বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। তার আত্মীয়রা দূর দূরান্ত থেকে আসা শুরু করেছেন। সকলের মাঝে ঝুম খুব অস্বস্তিতে পড়ে যায়। যদিও এখনো একের আশা বাকি গুটি কয়েক মানুষ এসেছে, তাও এত মানুষের মাঝে নিজেকে অসহায় লাগে। তাই তো বেশিরভাগ সময় ইশালের পাশাপাশি থাকে সে। যদিও সে ব্যস্ত থাকে, তাহলে মেহেরুন্নেসার পিছে পিছে ঘুরঘুর করে, যার দরুন তার অনেক কিছু শেখা হচ্ছে। ব্যবসার ব্যাপারে তার থেকে মেহেরুন্নেসার অভিজ্ঞতা অনেক বেশি। আজকাল ইশালের থেকেও মেহেরুন্নেসার কাছাকাছি তাকে বেশি পাওয়া যায়। মেহেরুন্নেসাও তাকে আশকারা দেয়, মুখে কিছু না বলেও। ও তার সঙ্গ যে সে উপভোগ করে সেটা তার মুখভঙ্গি স্পষ্ট ফুটে উঠছে। খুঁটিনাটি সেও ঝুমকে পয়েন্টে পয়েন্ট করে বুঝিয়ে দেয়, যেন মা তার মেয়েকে বিয়ের আগে সংসারের খুঁটিনাটি শিখিয়ে দিচ্ছে। এটা সেদিনের কথা। ইশালের রুমে সারা, ইশাল, মিশাল আর ঝুম বসে আড্ডা দিচ্ছে। ঝুমাপি, আপনি সব সময় এমন হালকা রঙের শাড়ি পরেন কেন? মিশালের প্রশ্নে সবার দৃষ্টি তখন ঝুমের উপর। সারা আগ্রহ নিয়ে প্রশ্ন করল, তাই তো, তাছাড়া যেখানে আমাদের আম্মিরা সালোয়ার স্যুট পরে, সেখানে আপনি সবসময় শাড়ি কিভাবে ক্যারি করেন? আম্মি তো বললো আপনাদের দেশে নাকি এখন শাড়ি পরার তেমন রেওয়াজ নেই। হালকা হেসে নম্রভাবে উত্তর দিল ঝুম। ঠিক বলেছে বড় আন্টি। আমাদের দেশে আগে মেয়েরা শাড়ি পরলেও এখন সবাই সালোয়ার স্যুট কিংবা ওয়েস্টার্ন পরে। আসলে আমি অনেক ছোট থেকেই শাড়ি পরি। আমার যখন 13 বছর বয়স তখন থেকে। আর হালকা রঙগুলোতে আমি শান্তি পাই, তাই এইসব রং ব্যবহার করি। কেউ লক্ষ্য করলো না, না করলেও ইশাল ঠিকই বুঝতে পারলো এই বিষয়ে প্রশ্ন করার পর থেকে যেন ঝুম কেমন চুপসে গেছে। মাঝে মাঝে মেয়েটাকে ওর রহস্যময় মনে হয়। নিজের ব্যাপারে কোনো কিছু খুলে বলতে চায় না। ইশাল বুঝতে পারে কোনো ব্যাপার তো আছে, যার জন্য ঝুম সবসময় এভাবে নিজেকে গুছিয়ে রাখে। তাও ঝুমকে ফোর্স করে না। ওর বিশ্বাস একদিন ঠিক ও বলবে, সেই সময় শুধু অপেক্ষা। ওদের আড্ডার মাঝে হঠাৎই মেঘের গর্জন কানে আসলো। মুহূর্তে মিশাল আর ইশাল হই হই করে বৃষ্টিতে ভিজতে যাওয়ার কথা বলে বসলো। সারা 7 মাসের ভরা পেট নিয়ে বৃষ্টিতে ভিজতে পারবে না বলে সে তার রুমে রেস্ট করতে চলে গেল। 2 বোন ঠিক করলো তারা আজ খুব করে সেজে বৃষ্টিতে ভিজবে। বিয়ের আগে এটাই তাদের শেষ বৃষ্টিতে ভেজা বলে কথা। আবার কবে এমন সুযোগ হবে বলা তো যায় না। জুম বেডের উপর আরাম করে বসে গালে হাত দিয়ে তাদের দুজনকে দেখছে। মিশাল ছুটলো তার রুমে তৈরি হতে। ইশাল নিজের জন্য একটি সুন্দর ড্রেস বের করে ঝুমের পানে চাইলো। তারপর কোনো কথা না বলে ঝুমের লাগেজ ঘেটে খুঁটে খুবই সাদামাটা একটা মেরুন রঙা একটি শাড়ি বের করে তার হাতে ধরিয়ে ইশারায় বুঝালো পরে নিতে। অতঃপর নিজেও চলে গেল ওয়াশরুমে চেঞ্জ করতে।
ঝুম কিছুক্ষণ শাড়িটির দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। শাড়িটা তার অ্যাসিস্ট্যান্ট আসার সময় হয়তো দিয়েছিল, না হলে এমন রংচঙা শাড়ি ও পরে না বহু বছর হলো। তার ভাবনার মাঝে ইশাল ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হলো, বলল, দেখো তো ঝুমঝুমি, কেমন লাগছে আমাকে? মাশাআল্লাহ, হুড়পড়ি লাগছে তোমায়। যা, বেশি বেশি বলছো তুমি। এবার যাও, তুমি শাড়িটা পরে আসো, জলদি ওঠো। এক প্রকার ঠেলে ঝুমকে ওয়াশরুমে পাঠালো। ও জানে তা না হলে মেয়েটা নিচ থেকে উঠবেই না। বড্ড উদাসীন নিজেকে নিয়ে, নিজের প্রতি তার বিন্দুমাত্র খেয়াল নেই, অথচ এই অল্প বয়সে অল্প সময়ে কেমন মায়া বেঁধে ফেলেছে তাদের। দীর্ঘ প্রায় 15 মিনিট পর ওয়াশরুমের দরজা খোলার শব্দে ইশাল পেছনে ফিরে চাইল। এতক্ষণ সে সাজতে ব্যস্ত ছিল, সাজতে তার খুব ভালো লাগে। মিশাল এবার আবার তার থেকেও বেশি সাজতে পছন্দ করে। পিছু ফিরে এক নতুন ঝুমঝুমিকে দেখে সে তো বিস্ময় হতবাক। এই রংটাতে কি দারুণ মানিয়েছে মেয়েটাকে, অথচ সবসময় কি সব রং পরে থাকে যেন স্বামী মারা গেছে যত সব। ঝুম ইতস্তত বোধ করছিল, অনেক বছর তো হলো এসব রং শরীরে জড়ায় না। যদিও সে শাড়ি পরে পচো 5 থেকে 7 মিনিটে শাড়ি পরতে পারে, তাও আজ খুব মন চাইলো যত্ন করে সুন্দর করে শাড়িটা পরতে। মাশাল্লাহ ঝুমঝুমি, কি মিষ্টি লাগছে তোমায়। আল্লাহ মালিক, আমি তো আবার ফিদা হয়ে গেলাম তোমায় দেখে। বিশ্বাস করো, ছেলে হলে তুলে বিয়ে করে নিতাম, তাও ছাড় দিতাম না তোমায়। ঝুমের কাঁধে হালকা ধাক্কা দিয়ে ঠাট্টা করে বলল ইশাল। ঝুম লজ্জা পেয়ে হাসল। আসো আসো, তোমায় সাজিয়ে দিই, লেট হলে বৃষ্টি মিস করব। না না, আমি এভাবে ঠিক আছি ঈশান। মুখে কোনো কিছু ব্যবহার করতে পারি না আমি, খুব সেনসিটিভ স্কিন আমার, শেষে ফেসে পিম্পল হয়ে যাবে। ভীষণ দুঃখী শোনালো ঝুমের কণ্ঠ। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, চলো তাহলে যাওয়া যাক। তুমি ছাদে চলে যাও, আমি মিশালকে ডেকে আনি। এই মেয়েটা সাজতে বসলে দিন দুনিয়া ভুলে যায়, পারবে তো একা? পারবো। আবারও সেই ছোট্ট উত্তর। মেয়েটা একটু বেশি কথা বলে কি হয়, এত মেপে মেপে কথা বলে কেন? এত মিষ্টি কণ্ঠের মালকিন হয়েও কেন যে কথা বলে না খেয়ে জানে। বিড়বিড় করতে করতে ইশাল করিডোরে পেরিয়ে মিশালকে ডাকতে চলে যায়। তার যাওয়ার পানে নীরব দৃষ্টি ফেলে আস্তে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে ঝুম। তার হাঁটার তালে পায়ের নুপুরগুলো ছুনছুন শব্দ তুলে গান গেয়ে উঠে। এতদিন এই বাড়িতে আছে, কিন্তু আজ প্রথম এই বাড়ির ছাদে যাচ্ছে। বৃষ্টি মুখর আবহাওয়ার সাথে নুপুরের দারুণ শব্দে পরিবেশটা যেন আরো মুখরিত হয়ে উঠল। সিঁড়ি ঘরের দরজা এসে তার পা দুটো থেমে গেল। আজ আকাশ কাঁদছে, খুব কাঁদছে। বাইরে প্রচুর বৃষ্টি। ছাদের মেঝেতে বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো দেখে ঝুম নিজের পারিপার্শ্বিক দুনিয়া ভুলে বসলো। ভুলে গেল বিগত দিনে তার সাথে কি হয়েছে, ভুলে বসলো নিচেকে। সে আবার সেই ছোট্ট বাচ্চাটি হয়ে গেল। সে তার মায়ের আদরের বড় হয়েছে, যার জীবনটা এত কঠিন ছিল না। এক পা করে ঝুম ছাদের মধ্যখানে গিয়ে দাঁড়ালো। দু হাতে তুলে ওই বিশাল আকাশে নিজেকে উজাড় করে দিল, সুখ দুঃখ মিলে একাকার করে দিল। বৃষ্টিতে ভিজতে থাকা ঝুম দেখলো না ছাদের অন্য পাশে চিলেকোঠায় দাঁড়িয়ে অবাক নয়নে কেউ তাকেই দেখে যাচ্ছে। তার প্রতিটি ভাবভঙ্গি, চলন, পায়ের তালে নেচে ওঠা নুপুর আর ঘন লালচে লম্বা চুলের দোলন, আবারও মাঝে মাঝে দু হাতে হাত খোপা করার বৃথা চেষ্টা, সবটাই যে কেউ সূক্ষ্ম নজরে দেখে গেল সে জানতেও পারল না। ঝুমঝুমি, তাড়াতাড়ি চলো, বড় চাচি আম্মা চলে এসেছেন, তোমাকে ভিজতে দেখলে বকবে খুব, জলদি চলো। বড় আন্টি, এত তাড়াতাড়ি কেন আজ? আর তোমরা এতক্ষণ কোথায় ছিলে? পরে শুনবে, এখন জলদি চলো। হন্তদন্ত হয়ে মেলে পাঁচড়া ছাদ থেকে ছুটে নিচে নেমে গেল। তার পায়ের তালে হওয়া নুপুরের শব্দটুকু ধীরে ধীরে মিলিয়ে যাওয়া ছাদের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটাও শুনে গেল। শুধু একটু শব্দটি করলো না। অমন ভিজে শরীরে যে কোনো মেয়ে পরপুরুষের সামনে অপ্রস্তুত হয়ে পড়বে ভেবেই হয়তো চুপ ছিল বা অন্য কিছু। কিন্তু মেয়েটিকে আগে তো বাইরের কারোর সাথে তাকে দেখা যায়নি, নাকি গেছে শুধু সেই কখনো দেখেনি। ইশালের সাথে ছিল, মানে ইশালের পরিচিত কেউ।
নুপুরের রিনিচিনি শব্দে সে বাইরে এসেছিল, অথচ এখন তার পা চলছে না, বজ্র হাসপাস লাগছে, শরীরটা টলছে। 30 বছরে এই প্রথম কাউকে দেখে সে থমকে গেছে, অদ্ভুত অনুভূতি হচ্ছে। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না সে। এ কি হলো তার? আরও একবার ছাদের দরজায় চোখ বুলিয়ে সে চিলেকোঠা সে ছোট্ট ঘরটিতে প্রবেশ করল। বাইরে ঝুম বৃষ্টি, অথচ তার প্রচুর গরম লাগছে। হাত বাড়িয়ে এসের রিমোট নিয়ে টেম্পারেচার কমিয়ে 9 নামালো। তারপর তারও হাঁসফাঁস লাগা কমছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। চটচটে বেডসাইড টেবিল থেকে গ্লাস তুলে পানি নিয়ে খেলো, না তাও গলা ভিজছে না। কিছু না ভেবে পানির জগ তুলে পানি খাওয়া শুরু করলো। ফলস্বরূপ গোল গলার ওভারসাইজ টি শার্টের অনেকটাই ভিজে গেল পানিতে। মুহূর্তেই অতি যত্নে বেলচ করা শরীরের সাথে টি শার্টটা আটোসাটো হয়ে বিঁধে রইল। নিঃশ্বাস নিতে পারছে না কেন? বুকে ব্যথা করছে? হ্যাঁ করছে তো। এই যে হার্টবিট অত্যাধিক ফাস্ট চলছে। শরীর যে তার ভীষণ খারাপ করছে তা একজন ডাক্তার হিসেবে বুঝতে তার সময় লাগলো না। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ফোনটা তুলে হাতে নিয়ে কল লাগালো। আম্মা অপারেশন প্লিজ, মরে যাচ্ছে আমি। আহিরকে বলুন গাড়ি বের করতে, হসপিটাল যেতে হবে। মেহরুন্নেসা মাত্র হলরুমে প্রবেশ করেছিল। এতদিন পর ছেলের আসা সংবাদ পেয়ে আজ জলদি বাড়ি ফিরেছে। ভেবেছিল বাড়ি ফিরে আগে ছেলের কাছে যাবে, কিন্তু তার মাঝেই তাকে ফোন করে বসলো। আব্বা আব্বা কি হচ্ছে আপনার? আব্বা আপনি ঠিক আছেন? আহির আহির কোথায় আপনি? আপনার আব্বা অসুস্থ হয়ে পড়েছে। কে কোথায় আছেন? বলতে বলতে সে ছাদের দিকে ছুট লাগালো। আব্বা কি হয়েছে আপনার? বুকে হাত দিয়ে মায়ের দিকে তাকায়। আম্মা এখানে খুব ব্যথা হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমি মনে হয় মরে যাচ্ছে আম্মা। এই যাত্রায় বেঁচে ফিরলে শান রহমান আনসারি ওনাকে ছাড়বে না, বলে দিবেন। এর শাস্তি ওনাকে পেতে হবে। ছেলের কথার আগা মাথা কিছু না বুঝলেও ছেলের কষ্টে তার মাতৃমন কেঁদে উঠল। ততক্ষণে বাড়ির অন্য লোকেরাও চলে আসলো। সবাই মিলে সাইয়ানকে নিচে নামিয়ে আনে। ঝুম বৃষ্টিতে ভেজা শাড়ি বদলে ততক্ষণে করিডোরে এসে দাঁড়িয়েছে। লক্ষ্য করলো সবাই মিলে কাউকে বাইরে দিকে নিয়ে যাচ্ছে। কি হচ্ছে না হচ্ছে বুঝলো। ওর মেহরুন্নেসাকে এই প্রথম এত বিধ্বস্ত দেখে অবাক না হয়ে পারল না। ইশালকে দেখা গেল চিন্তিত মুখে উপরে আসতে। নিচে কি হয়েছে ঈশান? বড় আন্টি কান্না কেন করছিল? খারাপ কিছু হয়েছে? সবাই ঠিক আছে তো? বড় ভাইজান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে সবাই হসপিটালে গিয়েছে। ঝুমঝুমি ভাইজান নাকি আজ ভোরে বাড়ি ফিরেছে, কাউকে কিছু না জানিয়ে চিলেকোঠায় গিয়েছিল। এতক্ষণ ওখানেই তো ছিল শুনলাম। হঠাৎ কি হলো বুঝতে পারছি না। বড় ভাইজানের মতো মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়বে, এটা তো মানেই যাচ্ছে না। আচ্ছা ঝুমঝুমি, তুমি তো ছাদে ছিলে, কিছু জানো? উনি ছাদে ছিল? আল্লাহ, আমি তো খেয়ালই করিনি কিছু। আর ছাদে যে চিলেকোঠা আছে তা তো জানিই না আমি ঈশান। অনেকটা মন খারাপ করে বলল ঝুম। মেহরুন্নেসা তার জন্য খারাপ লাগছে। তার মতো স্ট্রং মানুষকে ভেঙে পড়তে দেখে খুব কষ্ট হলো ঝুমের। সে দোয়া করলো আল্লাহর নিকট লোকটাকে যেন সুস্থ স্বাভাবিকভাবে মায়ের কোলে ফিরিয়ে দেয়। অথচ বোকা ঝুম বুঝতেই পারলো না যার জন্য সে দোয়াগুলো সে ফিরে আসলে তাকে শেষ করে ছাড়বে। বেডের হেডবোর্ডের সাথে শরীর এলিয়ে বসে আছে সায়ান। দৃষ্টি তার জানালার বাইরে, গুমট গম্ভীর মুখভঙ্গি। আহির সেই কখন থেকে দরজার অভিমুখে দাঁড়িয়ে তাকেই দেখে যাচ্ছে, কিন্তু সায়ানের সেদিকে কোনো খেয়াল নেই। সে আপন মনে কিছু একটা ভেবে চলেছে। তারা হসপিটাল থেকে বাড়িতে এসেছে। মাঝে একদিন সায়ানকে হসপিটালে ডক্টরদের অবজারভেশনে রাখা হয়েছিল। গুরুতর কিছু না হলেও বাড়ির সবাই ভীষণ ভয় পেয়েছিল, বিশেষ করে মেহরুন্নেসা। সেই কাল থেকে ছেলেকে কাছছাড়া করেনি। এই তো কিছুক্ষণ পূর্বে নিচে গেল আহিরকে সায়ানের কাছে রেখে। আহির নিজেও কি ভয় পায়নি? পেয়েছিল তো, খুব ভয় পেয়েছিল। এই ভাইকে সে খুব ভালোবাসে। কাজিন হলেও তাদের সব ভাই বোনদের মাঝে অদ্ভুত এক টান কাজ করে। সায়ানকে সে সব থেকে বেশি ভালোবাসে। হয়তো বয়সে তাদের খুব বেশি গ্যাপ নেই, তাই। তাছাড়া ছোট থেকে দুজন একসাথে বড় হয়েছে। বাড়ির বড় ছেলে হিসেবে সায়ান কি তাদের জন্য কম করে? সেই ভাই কম বন্ধুকে যখন অমন নিস্তেজ অবস্থায় দেখলো তখন তার বুক কাঁপছিল, শক্তি পাচ্ছিল না শরীরে।
তার অমন শক্তপোক্ত ভাইটা যে কিনা কখনো কাউকে বুঝতে দেয়নি তার কষ্ট, সে কিভাবে হসপিটাল পর্যন্ত চলে গেল, তাও আবার কোনো মেজর রিজন ছাড়া। এখানেই আহিরের খটকা লাগছে। কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে, নয়তো শায়ানের মতো তুখর মস্তিষ্ক যুবক তার উপস্থিতি বুঝতে পারলো না এখনো। কি ভাবছে? কি হয়েছে শায়ানের? হালকা শুষ্ক কাশির মাধ্যমে নিজের উপস্থিতি বোঝালো আহির। শায়ান দৃষ্টি সরিয়ে আহিরের পানি চাইল। কাম এখন কেমন লাগছে? বেটার। রিয়েলি? এ পর্যায়ে শায়ান গভীর দৃষ্টি নিক্ষেপ করে চাইল আহিরের দিকে। নির্নিমেষ কিছু সময় তাকিয়ে বুঝে নিল কি বোঝাতে চেয়েছে। মেয়েটিকে সহসা আহির চমকে উঠল। মেয়ে? কোন মেয়ে? কার কথা বলছে শায়ান? সে তো অফিসিয়াল কাজে এসেছিল, গিয়েছিল শহরের বাইরে, কোনো মেয়ে তো ছিল না সাথে, তাহলে কার কথা বলছে? কোন মেয়ে? আমার সাথে কোনো মেয়ে ছিল না শায়ান, ট্রাস্ট মি। মনের অস্থিরতা তার উপর আহিরের অদ্ভুত বেশি বোঝা কথায় মুহূর্তে মেজাজ খারাপ করে দিল শায়ানের মুখে চ আকৃতির। বিরক্তিসূচক শব্দ বের হয়ে আসলো আপনা থেকেই। আহির, অযথায় বেশি বলবে না। এই বাড়িতে নতুন একটা মেয়ে এসছে ঈশালের সাথে। তুমি কিছু জানো এই ব্যাপারে? দুই দিকে পরপরই মাথা নাড়িয়ে নাবোধক উত্তরে সে জানালো সে জানে না, সত্যিই জানে না এই বাড়িতে নতুন কোনো মেয়ে এসেছে। এই কথাটা মাত্র শায়নের মারফতই জানতে পেরেছে, কিন্তু এই মেয়ের ব্যাপারটা কি জানতে হচ্ছে। তো কি ব্যাপার বলতো? তোমার কি হয়েছিল কাল? আমরা সবাই কত চিন্তায় পড়ে গিয়েছিলাম জানো। কি হয়েছে না বলে তুমি কোন মেয়ের সাথে কথা বলে যাচ্ছ তখন থেকে? ব্যাপার কি? কিছু না, তুমি এখন আসতে পারো, আমি ঘুমাবো। বলতে বলতে সে শুয়ে পড়লো। এদিকে আহির চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ দৃষ্টিতে শায়ানকে পর্যবেক্ষণ করলো। হঠাৎ তার ছোটের কোণে ছোট্ট একটি হাসির আভাস খেলে গেল। তা ভাবনা যদি সত্যি হয় তাহলে কেমন হবে ব্যাপারটা। দেখতে হচ্ছে মির্জাকে। একবার পিছু ফিরে যেতে যেতে শায়ানকে শুনিয়ে বলতে লাগলো, দেখতে হচ্ছে বাসায় আসা নতুন মেয়েটিকে। কে সে, যাকে আহির এখনো দেখলো না? আহিরের কথা কপাল কুঁচকে গেল শায়ানের। ভুল করেছে, এই বাতরের সামনে মুখ খুলে এখন না জানি কি করে বসে। শায়ানের রুম থেকে বের হয়ে করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ড্রয়িং রুমে অদ্ভুত দৃশ্য দেখে থেমে যায় আহির। ফ্রি কুচকে জোরি চোখে কিছুক্ষণ তাকে আবারও সামনে পা বাড়ালো। ছোটখাটো লিলিপুটের মতো একটি মেয়ে ইতি উতি করে কিছু খুঁজে যাচ্ছে। পরনে তার হালকা গোলাপি রঙের শাড়ি, মাথায় মস্ত বড় একটি খোপা। মনে হচ্ছে খোপার ভারী মাথাটা ভেঙে না পড়ে যায়। মেয়েটি কখনো সোফার কুশন উঠাচ্ছে তো কখনো সোফার নিচে ঝুঁকে দেখছে, আবার সোফার কাছে এসে দেখছে। বড় বিচ্ছিরি তার কাজের ধরন। মূলত ঝুম তার মায়ের দেয়া নূপুর খুঁজছিল, যেটি সে আজ ঘুম থেকে উঠে থেকে পাচ্ছে না। সারা বাড়ি খুঁজে দেখেছে কিন্তু পেল না। রাগে দুঃখে মনে হচ্ছে খেদি দিবে। আম্মা কত ভালোবেসে পরিয়ে দিয়েছিল, কিভাবে সে হারিয়ে ফেললো। আহির ধীরে শব্দহীন পায়ে এগিয়ে দাঁড়ালো ঝুমের ঠিক পেছনে দূরত্ব রেখে। ঝুম তখনও আপন মনে তার হারিয়ে যাওয়ার রত্ন খুঁজে চলেছে। হ্যালো, কে আপনি? কিছু কি খুঁজছেন? নিজের অতি নিকটে কোনো অপরিচিত পুরুষালী কণ্ঠে ঝুম রীতিমতো আতকে ছিটকে দূরে সরে দাঁড়ালো। কিন্তু হায় ভাগ্য তার, এইবারও আরও খারাপ তার সাথে দিল না ভাগ্য তার। দূরে সরতে গিয়ে ড্রয়িং রুমে রাখা ছোট্ট টেবিলের সাথে লেগে দুম করে মেঝেতেই পড়ল। ব্যথায় চোখ মুখ কুচকে সেভাবে পড়ে রইল সে। এদিকে এহেন আকস্মিক ঘটনায় আহির নিজেই বোধ বুদ্ধি খুঁয়ে হতভম্বের ন্যায় ঝুমের দিকে তাকিয়ে রইল কিছু সময়। আর ইউ অল রাইট মিস? দেখি কোথায় লেগেছে আপনার, উঠে বসুন। বলতে বলতে এগিয়ে গেল ঝুমের দিকে। আহিরকে নিজের নিকট এগিয়ে আসতে দেখে ওভাবেই দু হাতে ভরে সরে পিছিয়ে সরলো আরো। তাকে দেখে বোঝা যাচ্ছে সে ভয় পেয়েছে, তাই আহির পিছিয়ে হেঁটে বলল, ইটস ওকে, ইটস ওকে, রিল্যাক্স প্লিজ। আমি সরে দাঁড়িয়েছি, ভয় পাবেন না। কোথায় লেগেছে আপনার? ছেলেটিকে সরতে দেখে ঝুম এবার পুরোপুরি ফিরে চাইলো তার পানে। ভীষণ লম্বা আর সুদর্শন সুন্দর দেখতে ছেলেটি খুবই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। উত্তরে আসায় হালকা ছাই রঙের ট্রাউজার আর কালো টি শার্ট পরনে, মাথা ভর্তি অগোছালো বাবরি চুল, যা একটি হেয়ার ব্যান্ডের সাহায্যে বাচ্চাদের মতো উপরে দিকে ঠেলে রাখা। ঘাড় পর্যন্ত এত বড় চুল দেখে ঝুম আবারও চোখ মুখ কুচকে ফেলল। মনে মনে দুবার উচ্চারণ করে বসলো, বখাটে ছেলে। ঝুমের মুখভাব দেখে আহির ভীষণ মজা পেল। বুঝতে পারলো সামনে বসা বাচ্চা মেয়েটি তাকে ভয় পাচ্ছে, তাই তাকে আরো একটু ভয় পাইয়ে দেওয়ার জন্য
গম্ভীর কণ্ঠে বলে উঠল। আপনি এখানে কি করছিলেন? আর কে আপনি? চুরি করতে ঢোকেননি তো? সত্যি করে বলুন আমায়। দয়া হলে কাউকে কিছু না বলে যেতে দেব, নয়তো পুলিশ ডাকবো। আহির ভালোই বুঝতে পেরেছে এই সেই মেয়ে যার কথা সায়ান তার কাছে জিজ্ঞেস করেছিল। আহিরের এহেন কথায় ভয়ে ঝুমের সুন্দর মুখটি রক্ত শূন্য হয়ে গেছে। আচ্ছা, মুসিবতের তো এই ছেলে। একেই নূপুর হারিয়ে যাওয়ার শোক, তার উপর ব্যথায় কেঁদে দেওয়া অবস্থা, এখন আবার এই বজাত পাজি ছেলের যন্ত্রণা। এখন এই নমুনাকে সে কিভাবে বোঝাবে? সে চোর না। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল যদি পরিচিত কোনো মুখ পাওয়া যায়, কিন্তু না, আজ দিনটাই তার জন্য একদম শুভ না। পচা দিন আজ। একের পর এক খারাপ ঘটনা ঘটে যাচ্ছে, না পারতে এবার সে কেঁদেই ফেললো। বড় বড় চোখ দুটো থেকে অজর ধারায় চপচপ করে পানি পড়তে লাগলো। এ যেন রাজ্যহারা সর্বদুঃখী রাজকন্যা। আর বিস্ময় হতবাক হয়ে তাকিয়ে দেখলো ফুলা ফুলা গালের বাচ্চা মেয়েটির কান্না। আচ্ছা, এই মেয়েটির বয়স কত হবে? সায়ানের মতো ছেলে এই মেয়েটির কথা কিভাবে খোঁজ করলো? এই নরম সরম ফিতু মেয়েটি আর অমন শক্তপোক্ত পুরুষ? না, আর ভাবতে চায় না সে। যা হওয়ার তা দেখা যাবে। এখন এই মেয়েকে থামাতে হবে, নয়তো বাড়ির কেউ জানতে পারলে কেলেঙ্কারি বেঁধে যাবে। আর কিছু বলবে তার মাঝে মেহরুন্নেসাকে কিচেন থেকে আসতে দেখা গেল, যে এত সময় ধরে ছেলের জন্য স্বাস্থ্যকর স্যুপ তৈরি করছিল। দু হাতে খাবারের ট্রে নিয়ে কিচেন থেকে বের হতে ড্রয়িং রুমে হতবাক আহিরকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখে তীক্ষ্ণ করে ফেলল সে। আহিরের দৃষ্টি সমান সামনে তাকালে এক কোনায় জড়সড় ঝুমকে মেঝেতে বসে কাঁদতে দেখে দ্রুত পায় ছুটে এসে কোনোরকম ট্রেটি টেবিলের রেখে ঝুমের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এ কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? খাকা মরুভূমির মাঝে যেমন এক ফোঁটা পানি প্রাণ ফিরিয়ে দেয়, ঠিক তেমনি মেহরুন্নেসাকে দেখে ঝুমের কলিজায় যেন কেউ এক ফোঁটা না পুরো এক বালতি পানি ঢেলে দিয়েছে। বিপদের মাঝে আপন মানুষকে পেয়ে যেমন মানুষ প্রাণ ফিরে পায়, তেমনি ঝুমও মেহরুন্নেসাকে পেয়ে আকুল হয়ে কেঁদে ফেলল। আন্টি আন্টি, এই তো আমার সোনা বাচ্চা, কি হয়েছে? ভয় পেয়েছেন? আপনি শান্ত হন আগে। কিছু হয়নি। বলতে বলতে ট্রে থেকে সায়ানের জন্য আনা পানির গ্লাসটি ঝুমের মুখে ধরলো। ঝুম কোনো মতে পানিটুকু খেয়ে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে। ব্যথা পেয়েছি এখানে। আমার আম্মার দেয়া নূপুর খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা শান্ত হন, আমরা দেখছি খুঁজে, ঠিক খুঁজে পাওয়া যাবে। দেখি, তাকান আমার দিকে। বলতে বলতে ঝুমের চোখের পানি মুছে দিল দু হাতে। আপনি তো বাসার বাইরে যাননি, এখানেই কোথাও আছে। এখন উঠুন দেখি, ঔষধ লাগিয়ে দিব। ইশাল। ঝুমকে ধরে সোফায় বসাতে বসাতে ইশালকে ডেকে উঠল মেহরুন্নেসা। আসছি বড় চাচি আম্মা। এতক্ষণে মেহরুন্নেসাকে দৃষ্টি ফিরিয়ে আহিলের পানে চাইল সে। উনি এভাবে পড়ে ব্যথা পেয়ে কাঁদছিল, আর আপনি ওনাকে সাহায্য না করে ওখানে দাঁড়িয়েছিলেন। কিছু না করতে পারলে কাউকে ডাকতে তো পারতেন। আহির, ঝুম বেশি ব্যথা করছে? ঝুম মাথা উপর নিচ নাড়িয়ে জবাব দিল, ব্যথা পেয়েছে। আহির জানপরানি অবাক হচ্ছে। এই বড় চাচি আমাকে সে চিনে না। এত নরম মায়াময়ী সে একমাত্র সায়ানের ব্যাপারে, অন্য সবার ক্ষেত্রে সে কাঠখোট্টা স্বভাবের। কিছু সময় গভীরভাবে মেহরুন্নেসা আর ঝুমকে নীরবে দেখে আবারও ভাবলো মেয়েটির নাম তাহলে ঝুম। সায়ানকে জানে। মেহরুন্নেসাও ঝুমের বন্ডিং দেখে আর চোখে দোতলার করিডোরে দৃষ্টি দেয়, যেখানে এখন সায়ান দাঁড়িয়ে আছে। আহিরের পিছু পিছু সেও রুম থেকে বের হয়েছিল। এতক্ষণের সব ঘটনাই তার দেখা। তার হাতে সোনালি কিছু একটা চকচক করছে, যা সে সন্তর্পণে ট্রাউজারের পকেটে চালান করে দিল। তাদেরকে আহির ফিক করে হেসে উঠল। তার বুঝতে আর বাকি নেই ঝুমের সেই কাঙ্ক্ষিত বস্তুটির মালিক এখন সায়ান নিয়েছে। বোকা মেয়েটি যার জন্য এত কাঁদছে, এত খুঁজছে, তা যে বর্তমান মালিকের ইচ্ছে ছাড়া আর পাবে না, তা ভাবতেই ঝুমের জন্য এক বালতি কষ্টে বুক ফেটে উতলে আসতে চাইছে। সারা জীবন কোনো কিছুতে পরোয়া না করা তার ভাইটা এইবার বড় ফাঁসা ফেসেছে। এইদিকে আহিরের হাসিতে ঝুমের চেহারা আরো কাদু কাদু হয়ে গেল। রীতিমতো ঘূর্ণিঝড় তুলে দিল। ইশাল ড্রয়িং রুমে হাজির হলো। ঝুমের এই অবস্থা সে খুবই মর্মাহত। হুলস্থুল কাণ্ড করতে করতে সে আর মেহরুন্নেসা ঝুমকে নিয়ে ইশালের রুমের দিকে ছুটল। আর যাওয়ার আগে আহিরকে নির্দেশ দেওয়া হলো সে যেন খাবারটা সায়ানের ঘরে দিয়ে আসে। মেহরুন্নেসার আদেশে আহিরের ঠোঁট
কোণে ফিচাল হাসি রেখা দেখা দিল। ভাবলো এই সুযোগে শায়নের সাথে একটু মশা নেওয়া যাবে। যে ভাবা সেই কাজ। টেবিল থেকে ট্রেটা তুলে শায়নের রুমের দিকে সামনে গিয়ে দেখলো আগে থেকেই দরজার ভেতর থেকে বন্ধ করে শায়ন বসে আছে, কিন্তু সে আশাহত হলো না। কয়েকবার ডেকে উঠলো কিন্তু দরজা না খোলা। এবার দরজায় আঘাত করলো কিন্তু শায়ান দরজা না খোলা। সে বুঝলো ভাই তার ক্ষেপে আছে তার উপর, তাই ঝামেলা না করে মানে মানে কেটে পড়ে বুদ্ধিমানের কাজ। যা করার তা পরেও করা যাবে, পর্যাপ্ত সময় এখনো হাতে আছে। রাত তখন আনুমানিক 12টা কি 12:30। ঝুমের গা কাঁপে, জ্বর এসেছে। ইশাল প্রায় দিশেহারা, কি থেকে কি করবে বুঝতে পারছে না। তাদের বাড়িতে সবার খুব ভোরেই উঠতে হয় বলে দ্রুত ঘুমিয়ে পড়ে। এখন কেউ জেগে আছে বলে মনে হচ্ছে না, তাই সে জলপটি দেওয়া শুরু করলো। কোনো রকম একটু জ্বর কমলেই হবে, সকালে না হয় একটা ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু কিসের কি? জ্বর যেন আরো বেরিয়ে চলেছে। রাত এখন 1টার বেশি। কি করবে বুঝতে না পেরে চট যদি দরজা খুলে মায়ের ঘরের দিকে পা বাড়ল। প্রতিমধ্যে শায়নকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে বলল, আসসালামু আলাইকুম বড় ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ঈশাল, আপনি এত রাতে এখনো না ঘুমিয়ে কোথায় যাচ্ছেন? ট্রাউজার পকেটে দুহাত ভরে শটান দাঁড়িয়ে প্রশ্ন করল সে। তার কণ্ঠে কোনো তাড়া নেই। নিমিষে ইশালের পরবর্তী উত্তরের আশায় তাকিয়ে আছে। ইশাল শুকনো গলা ভিজানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। তার এই মুহূর্তে মাথা কাজ করছিল না। আসলে ভাইজান আমি আম্মির কাছে যাচ্ছিলাম। ঝুমঝুমির খুব জ্বর এসেছে, এতক্ষণ ধরে জলপট্টিতেও কাজ হয়নি। কি করব বুঝতে পারছি না। মেয়েটা আমার ভরসায় এখানে এসেছে, এখন ওর যদি কিছু হয় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ঝুমঝুমিকে? যদিও সে জানে, তাও প্রশ্নটি করে ঝুমঝুমি নামটি বার কয়েক আপন মনে উচ্চারণ করলো। আমার বন্ধু। কিন্তু আমার মনে হচ্ছে এত রাতে আপনার আম্মাকে ডেকে বিশেষ লাভ হবে না। তাছাড়া সে সারাদিন পরিশ্রম করে ঘুমিয়েছেন, বাকিটা আপনি যা ভালো মনে করেন। নিজের কথাগুলো শেষ করে ইশালকে ফেলে পা বাড়ালো নিজের রুমের দিকে। ইশাল ভাবলো এটা ঠিক, তার আম্মিকে ডেকে কিছু হবে না, তাহলে সে কি করবে? বড় চাচি আম্মাকে ডাকবে? না না, কখনোই না। যদি বকা দেয়? হঠাৎ স্মরণে এলো, আরে বড় ভাইজন তো একজন যোগচর, সে তো তাকে রেখে অন্য কাউকে কেন খুঁজতে যাচ্ছে? ভাইজান। হঠাৎ তাকে শায়ন থেমে গেল, যেন সে এই ডাকের অপেক্ষাতে ছিল। পিছু না ফিরে উত্তর দিল, হুম। আপনি একবার দেখবেন ওকে প্লিজ। মেয়েটার জ্বর কমছে না, খুব চিন্তা হচ্ছে। ইশালের কণ্ঠে মিনতি ভরপুর, বোঝা যাচ্ছে সে সত্যি চিন্তিত। হবে নাই বা কেন? এখানে আসার পর থেকে এই মেয়েটা কি শান্ত হয়ে থাকে, অল্প কিছুদিনের মাঝে কত আপন হয়ে উঠেছে। এখন মনেই হয় না তাদের এই তো কিছুদিন আগে পরিচয়। শাইয়ান হয়তো ইশালের এই কথার অপেক্ষাতেই ছিল। গম্ভীর কাঠকুচো মুখের মানুষটার ছোটের কোনো এক বিন্দু হাসি দেখা মিলল। খুবই সতর্কতার সাথে তা গোপন করেও নিল, যদিও সে মনে মনে এমনটাই চাইছিল। তাও বলল, হুম, আমি। প্লিজ ভাইজান একটু দেখে নিন, না করবেন না প্লিজ। আমি? ওকে। এই ছোট্ট শব্দটি যেন ইশালের বুকের ভার কমিয়ে দিল। আমার সাথে আসুন। সায়ান বাড়তি কোনো কথা বললই না। আলো ছকছকে রুমের বেডে ঝুম ঘুমিয়ে আছে। তাকে দেখতে খুবই মুমূর্ষ লাগছে। চোখ বসে গেছে, রক্তশূন্য মুখটি সাদা কাগজের মতো ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে কাট। সায়ান এক দৃষ্টিতে তাকে দেখলো মেয়েটিকে। আজ দুপুরেও তো দেখেছে কত না স্নিগ্ধ লাগছিল। বুকের ভিতর কিছু একটা হলো, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে বড় বড় কদমে ঝুমের মাথার পাশে গিয়ে বসলো। শান্ত মেয়েটা আরও শান্ত হয়ে ঘুমোচ্ছে। সে জানতো জ্বর আসবে, ব্যথা তো আর কম পায়নি। সেজন্যই তো এত রাতে করিডোর অপেক্ষা করছিল ইশালের আগমনের। তার চতুর মস্তিষ্ক তাকে জানান দিয়েছিল আজ রাতে এই মেয়ের সাথে তার আবার সাক্ষাৎ হবে। হলো তাই। হাত বাড়িয়ে বেডসেট টেবিল থেকে থার্মোমিটারটা নিল। খুব সাবধানে নরম হাতে ঝুমের দুগালে আলতো চাপ দিয়ে থার্মোমিটারটা ঢুকিয়ে দিল। এত নরম, সে একবার তার হাতের দিকে তাকালো। রোদে পোড়া, কাটাছেঁড়া করা শক্ত খড়খড়ে হাতের চাপে কি ব্যথা পেল মেয়েটা? পেতেই পারে, এত নরম যে মেয়েটা সে তো বুঝতেই পারেনি। একবার চাইলো নিজের হাতের দিকে, আবারও ঝুমের দিকে। কিছু নিয়ে তাকে চিন্তিত লাগলো। হাত ঘড়ির পানে দৃষ্টি রেখে ঠিক
2 মিনিট পর থার্মোমিটারটা বের করে দেখলো 102 এর বেশি। সামান্য ব্যথা এত জ্বর হলে তো তার ভবিষ্যতে অনিশ্চিত কিছু একটা ভেবে ইশালকে বলল, আমার রুমে মেডিসিনের বক্স আছে, ওটা নিয়ে আসুন। মাথা নাড়িয়ে ইশাল বেরিয়ে যেতে সাইয়ান ঝুমের নিকট ঝুঁকে ঠিক ঝুমের বাম কানের কাছাকাছি এসে অতি সন্তর্পণে তীক্ষ্ণ অথচ ফিচেল স্বরে বলে উঠল, ভেবেছিলাম আপনি নাজুক হবেন, কিন্তু এতটাও আশা করিনি। এভাবে সামান্য ব্যথায় জ্বরে কাবু হয়ে গেলে তো সমস্যা ম্যাডাম। আপনি যা করেছেন তার শাস্তি তো ভয়ানক। সে ব্যথা কী করে সহ্য করবেন? আমার দিয়ে আঘাত কীভাবে সহ্য করবেন? আমি কিন্তু মোটেও ভালো ছিল না। আপনার জন্য আমি হসপিটাল থেকে ঘুরে আসতে হয়েছে। ভেবে দেখেছেন কি ভয়ানক কাণ্ড ঘটিয়েছেন আপনি? এত বড় একটা কাজ করে সামান্য ব্যথা বেছানা নিয়েছেন। আনবিলিভেবল। শুনুন, তৈরি হন, সময় কিন্তু বেশি নেই। আমি দয়া করতে জানি না। নিজেকে প্রস্তুত করুন আমার জন্যে। দেখা হচ্ছে খুব শীঘ্রই।